সাংবাদিক ভাইয়েরাও কষ্টের কথা অনেক, মানে একটা দেশ স্বাধীন হওয়ার পেছনে আসলে অনেক অবদান থাকে, অনেক দুঃখ থাকে, কষ্ট থাকে। তো আমি দাবি করি এতটুকু যে যখন গণতন্ত্রের মা জননেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তো উনি যখন কারাবন্দী অবস্থায় আছেন, আমরা কিন্তু জানতাম না উনি ওখানে কেমন আছেন, আমাদের মা ওখানে কেমন আছেন। আমি পরবর্তীতে একটি গান গাইব যে আমাদের মা ওখানে কেমন ছিলেন আমরা কিন্তু এখনও জানি না, আমাদের মায়ের সাথে কি কি করা হয়েছিল তা কিন্তু আমরা কেউ জানি না। সেই জিনিসগুলো আমি একটু জানার জন্য আমি অনেক জায়গায় আমি একটু দৌড়াতে হবে আমাকে। আমি চাই যে আমি যেহেতু মায়ের মুক্তির জন্য সেরা গানটি রুকসার রহমান গেয়েছে যে জেল ভেঙে দে, তোরা দেরি করিস না, জেলের ভেতর মাকে আর থাকতে দেবো না। আরে যুদ্ধ তো 6 বছর আগে আমি করেছি, আমি রুকসার রহমান এই কণ্ঠ দিয়ে করেছি। আর একটা যুদ্ধ চাই, গণতন্ত্রের জননী মুছে ফেলো চোখের পানি, জনগণ সইবে না আর নির্যাতন হয়রানি। আর একটা যুদ্ধ চাই, ঘরে বসে থাকবো না, জেলের ভেতর মাকে আর থাকতে দিব না। যুদ্ধ আমি ওই সময় চেয়েছি 6 বছর আগে, কিন্তু কেন আমাকে এখন ঠকানো হচ্ছে, এটা আমার কষ্ট। আমি ওই কষ্টের কারণে আজকে এখানে আমি সাংবাদিক ভাইদের শরণাপন্ন হয়েছি যে আমি যখন সেই সময় এই গানটা করলাম, গানটা করার পর পরবর্তীতে আমার কাছে কল আসে, উনি পরিচয় দেন, উনি বললেন যে আমি সেনাপ্রধান সেকেন্ড, মানে কি আমি তো আসলে অত ভালো করে ওনাদের এটা বুঝতাম না, আমি পরে বলো। উনি হচ্ছে মতিউর রহমান নাম বললেন এবং বললেন আমি ওনার বাড়ি মনে হয় রাজশাহীতে এরকম। তো উনি তখন আমাকে বললেন যে গানটি তো আপনি গেছিলেন না, আপনি তো দেশদ্রোহী শিল্পী, আপনাকে দেশদ্রোহিতার কারণে আপনি যে এত বড় দেশদ্রোহী গান গাইলেন, দে জেল ভেঙে দে, আর একটা যুদ্ধ চাই, যুদ্ধ চাওয়ার আপনি কে? আমাকে বলা হয়েছে যুদ্ধ চাওয়ার আপনি কে? আপনি তো একটা দেশদ্রোহিতার কারণে আপনাকে আমরা খুঁজতেছি এবং আপনি যদি পাহাড়ি কোনো এলাকায় গর্ত করে লুকিয়েও থাকেন, বান্দরবনের জঙ্গলেও থাকেন, আপনাকে কিন্তু খুঁজে বের করতে আমার একটু সময় লাগবে না। তো আমি বললাম স্যার আমার অপরাধটা আমাকে জানতে হবে, আপনি তো আমাকে ঠিক আছে বলছেন, তো আমার অপরাধটা আমাকে জানতে হবে যে আমি কোন অপরাধের কারণে আমি দেশদ্রোহী গান গেয়েছি, আমি যুদ্ধ চেয়েছি আজ থেকে 6 বছর আগে, সেই যুদ্ধ এখন হয়েছে আলহামদুলিল্লাহ, সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। তো তখন আমাকে করার পর আম্মা তখনই বুঝতেছে, কারণ আম্মার কাছে আরও কিছু কল আমার কাছে আসতেছে, আমি প্রতিনিয়ত কথা বলতেছি, পেইনের মধ্যে আছি, টর্চারের মধ্যে আছি, কাঁপতেছি, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেছি। অনেক কিছু তো আসলে বলা যায় না ফেসবুকে, হয়তো মন ভালো করার জন্য কিছু সময় টিকটক করতেছি, কিছু সময় গান গাইতেছি, কিছু সময় কারোর সাথে কথা বলতেছি, এভাবে করে সময়টাকে জাস্ট আমার ব্রেনটাকে কুল রাখার জন্য, আমি বেঁচে থাকার জন্য একটা পর্যায়ে গিয়ে আমি একটু সাইড করে নিজের মতো করে একটু আছি। এর মধ্যে ওই কলটা যখন উনি দিয়েছেন তখন আমার মা টপ করে ফোনটা, উনি যখন আমাকে এরকম বলছেন তখন আমার মা ফোনটা কেড়ে নিয়ে আমার মা বুঝতে পেরেছে যে আমি হয়তো প্রেশারে আছি। তো তার আগের 4-5টা ফোন আসছে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা বিভিন্ন আইডি দিয়ে কল করতেছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত তারা জানেন, তারাও কল করতেছে। তো আম্মা ফোনটা নিল, আম্মা ফোনটা নেওয়ার পরে বলছে বাবা বলে সম্বোধন করলো তাকে, যে বাবা তুমি আমাকে বলো কি হয়েছে, আমাকে বলো বাবা, আমি তো তোমার মায়ের মতো, আমার মা পুরো সফট হয়ে গেছে, মাটির মানুষ হয়ে গেছে। তো মাকে বলো যে কে তুমি, মানে কি হয়েছে একটু আমাকে খুলে বলো, আমার মেয়ে তো কাঁদতেছে, কথা বলতে পারতেছে না, আমার মেয়ের শরীর কাঁপতেছে, আমাকে বলছে হ্যাঁ আপনার মেয়ে এরকম দেশদ্রোহী বিএনপি জাতীয়তাবাদী দলের ইন্ধন যোগায় এই যে দেশটা জেল ভেঙে দে, হ্যাঁ জেল ভাঙার আপনার মেয়েকে, যুদ্ধ চাওয়ার আপনার মেয়েকে। তো এত খারাপ কথা গান, এই গানটা এটা করেছে ইথুন বাবুর কথায়, যেহেতু গানটা আমি গেয়েছি, তো উনি আমাকে বলেছে যে আম্মাকে বলছে, তো আম্মা বললো কি যে বাবা, আম্মা তখন নিজেকে একটু সেভ করার জন্য, মা তো সবারই এখানে মা আছে, কারো মা বেঁচে আছেন, কারো মা মারা গেছেন, এই তো, কিন্তু আমাদের মা বলছেন আমার জলজ্যান্ত ছোট ভাই বেঁচে আছে, আমার মা তাকে
তার সাথে কথা বলার সময় আমার ভাইকে মেরে ফেলেছে। তো আমি কথা পাশ থেকে শুনতেছি, বাবা আমার তো কোনো সন্তান নাই, তুমি হচ্ছে গিয়ে আমার সন্তানের মতো। বাবা আমার আমার এই মেয়েটা আছে, আর আমার আমার কোনো সন্তান নাই বাবা, আমার কোনো ছেলের সন্তান নাই, তুমি আমার ছেলের সন্তান বাবা, তুমি আমার মেয়েটাকে রেহাই দাও বাবা। ও তো মিউজিক করে, প্লাস ও আসলে গান করতেছে এখন এই সময়, যে তাকে দিয়ে গান করাবে সব ধরনের গানই তো করা উচিত। একটা শিল্পীর তো শুধু যে একরকম গান করবে সুরে, মানে প্রেমের গান গাইবে বা বিভিন্ন রকম সাবজেক্টে গান গাইবে, সব ধরনের গানইও করতেছে, বিরহের গান করতেছে, বিচ্ছেদী গান করতেছে, লালন সাহিত্যের গান করতেছে। বাবা তো তুমি আমার মেয়েটাকে এখনের মতো, আমি তোমাকে ছেলে ডাকছি আজকে থেকে, আমার মেয়েটাকে এবারের মতো মাফ করে দাও। আমি তোমাকে এখন মানে মুসলেকা দেওয়ার মতো উনি বললেন যে আমি তোমাকে এখন ইয়ে করলাম, মানে বলছি আজকে থেকে আমি মা হয়ে তোমাকে কথা দিচ্ছি, আমার মেয়ে কোনোদিন আর এই ধরনের গান গাইবে না। তারপর থেকে আমার মায়ের নিষেধ ছিল এবং অনেকে জানতো যে তখন আমার হাজব্যান্ডের সাথে একটু আমার সম্পর্কটা ভালো যাচ্ছিল না। পরবর্তীতে অনেক যুদ্ধ ভিতর থেকে পার হচ্ছিলাম, আমি এই বাসায় একদিন ওই বাসায় একদিন, কখনো আমি শো থেকে যখন আসি, প্রোগ্রাম থেকে আমার পিছনে বাইক নিয়ে আমাকে ফলো করা হয়। ইভেন আমাকে শান্তিনগরে যে আপনার যে মোড়টা, যে মোড়টা, ওই মোড়টায় আমি বিএনপির গণসমাবেশে গান করে আমি পয়লা বৈশাখের দিন, আমার খেয়াল নেই এটা কয় বছর আগে, তখন খুব গরম, যে দেদে জেল ভেঙে দিয়ে সব জায়গায় বাঁচতেছে। এই যে আমার বড় ভাই, শ্রদ্ধ বড় ভাই নাসির ভাই আছেন, নাসির ভাই আমাকে কল দিয়েছে, রুকসার দেদে জেল ভেঙে দে, গানটা তোর করতে হবে, তুই স্টেজে আসিস। আমাকে বাবু ভাইয়া কল দিয়েছে। আমি কিন্তু অনেকের কল আসতেছে আমার কাছে। গীতিকার গাজী মাজারুল আনোয়ার স্যারও, উনি এখন প্রয়াত, আমাদের শ্রদ্ধেয় গীতিকার, তো সুরকার, উনি আমাকে কল দিয়েছেন যে আমাকে ওই স্টেজে আসতে হবে, গাইতে হবে। তো আমি ওই স্টেজে খুব ভয়ে ভয়ে আম্মার কাছে দোয়া নিয়ে বললাম, মা যা আছে কপালে আমি যাই দেখি। তো অনেকগুলো মিস করছি, অনেক জায়গাগুলো যেতে পারিনি। হয়তো সবারই ধারণা যে দেশটা স্বাধীন হবে না, কখনো হবে না, এই স্বৈরাচারীর হাতে আমাদের বন্দি থাকতে হবে, জিম্মি থাকতে হবে। কিন্তু ওই ভেতরে কোনো আশা ছাড়া নিরাশ হয়েই মনের জোরে যে আমি তো আমার গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি কিছু একটা করতে পেরেছি, কিছু একটা। এই গান উনি জেলখানায় থাকলেও আমার মনে হয় ওনার দরবারে পৌঁছে গেছে। উনি যদি জেলখানায়ও থাকে, আমার মনে হয় এই গান ওনার কান পর্যন্ত চলে গেছে। আমার মনে হয় এই গান আমাদের দেশনায়ক তারেক রহমানের কান পর্যন্ত চলে গেছে। আমার মনে হয় এটা সারা বিশ্বে, যখন প্রবাস থেকে আমার কাছে কল এসেছে, বিভিন্নভাবে সবাই তাদের আবেগ জানিয়েছে, আপু আপনি আমাদেরকে অনেক সাহসী একটা গান করে সাহস দেখিয়েছেন, তো তখন আমার কাছে খুব আনন্দ লাগতো। সেই আনন্দ থেকে আমি সেই স্টেজে যাই, এবং স্টেজ থেকে আসার পরও আমাকে প্রায় 8-10টা বাইক আমার পেছনে, তো একটা বাইক আলাদা করে আমি দ্রুত যাওয়ার জন্য, যেহেতু পয়লা বৈশাখ, সেহেতু আমার গুলশানে একটা প্রোগ্রাম ছিল, আর একটা প্রোগ্রাম ছিল কোথায় যেন, আর একটা, মোট 3টা প্রোগ্রাম আমি ওই দিন করেছি। তো প্রথমে আমি পল্টনেরটা বিকালের দিকে করে গেলাম, সকালে করলাম গুলশানেরটা, পল্টনেরটা করলাম বিকালে। তো ওটা যখন আমি গাইলাম, গাওয়ার পরে আমি যাচ্ছি খুব ভয়ে ভয়ে, বাবু ভাই ইতুন বাবু আমাকে তাড়াতাড়ি করে তাড়িয়ে দিল, মানে বের করে দিল এইভাবে যে তুই দ্রুত নিচের থেকে চলে যা, পালাই যাওয়ার মতো। হ্যাঁ, মানে কি বলে ওটা, স্টেজের যে চারিদিকে যে ইয়েটা থাকে পেছনে গ্রিন রুম থেকে, বলে তুই দ্রুত। গানটা গাওয়ার পর 1 সেকেন্ড দেরি করেনি। সবচেয়ে মজার ব্যাপার, আমি যখন দেদে জেল ভেঙে দে গানটা গাই, অনেকে জানে না এই শিল্পীটাকে। আজকে হয়তো আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের বা বিশ্বে সবাই জানবে যে এই গানের কণ্ঠযোদ্ধা। আমি নিজেকে কণ্ঠযোদ্ধা দাবি করি। কেন দাবি করি? আমি কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছি 6 বছর আগে, আর একটা যুদ্ধ চাই। তো এখন আমাকে এই গানটার জন্য তো আমি যখন ওখান থেকে আসতেছি, আসার পরে তখন ওই বাইকটা আমাকে আড়া করে দিয়ে আমাকে ওখানে ফেলে দিল, যে তোমাকে ওই পাঠাওতে ওই সময় চড়তে হচ্ছে 3টা শো, যদি আমি হ্যান্ডেল করতে চাই তাহলে আমাকে সময় বাঁচানোর জন্য আমি ওই সময় পাঠাওতে উঠছি। তো তখন আমাকে ওই আড়া করে, এভাবে করে বাইকটা আড়া করে দিল, আমি ছোটকে পড়ে গেলাম। আমার হাতে এখন পর্যন্ত দাগ আছে, কাটা ছেঁড়ার দাগ। আমার এখানে প্লাস্টিক সার্জারি করা, আমার এই যে এখানে হাড্ডিতে প্লাস্টিক সার্জারি করা, এই অবস্থা আমি পড়ে আছি। আমাকে ছিটকে নিয়ে আমাকে আমার বাসায় দেওয়া হলো। তো
তো আমার কথা সেখানে নয়, আমার মূল কথাটাই আসি। সেটা হচ্ছে তারপরে তো আমি যেহেতু এতদিনের একটা যোদ্ধা, আমি 6টা বছর ধরে বাসা বদলেছি। আমার হাজব্যান্ডের সাথে আমার একটু পারিবারিকভাবে একটু আমার সমস্যা ছিল, তো সেটা আমি সেই পর্যায়ে আমি বলছি, আমি আমি যেটা বলবো সত্যটাই বলবো, সব কিছুই কিছুটা জানি, এখান থেকে অনেক কিছু কাট হবে বা ইয়ে হবে, না আমি বলছি তো আচ্ছা আচ্ছা ওকে ফাইন। আসলে অনেক কিছু তো যার কারণে চলে আসে, আমি গানের বিষয়টা আসছি, মূল ব্যাপারটা দাও। আচ্ছা আচ্ছা মূল বিষয়টা আসি। তো আমি যেহেতু এই গানটা করেছি, সেহেতু আমার একটা দাবি, তো ভেতর থেকে আমার একটা দাবির জায়গাও আছে। তো আমি আমি দেশটা তোমার বাপের নাকি তোমার রাজশাহীর 2022 সালের 3 ডিসেম্বর গাই। তো তারপর থেকে গণসমাবেশে, হ্যাঁ অনেক সবচেয়ে সাকসেসফুল সমাবেশ হয়েছে সেইটা, রাজশাহীর গণসমাবেশ। তো ওখানে যখন আমি গাই গানটা, গাওয়ার পরে আমি ভাইয়াকে বললাম, ও তার ওই গানটা গিয়ে আসার পরের ঘটনাটা একটু কষ্ট করে আমার হাজব্যান্ডের থেকে একটু শুনবেন, কারণ আমি যতটা বলেছি বাকিটা একটু ওর কাছ থেকে শুনলে ভালো। জি জি হ্যাঁ হ্যাঁ একটু আমি তাকে সুযোগ দিচ্ছি বলার, কারণ আমার ভয়েসটা বসা তো। আচ্ছা আচ্ছা না, দাবি দাবি যেই করুক, আমার কথা কি যে গেয়েছে, আমি তো দাবি দাবা নিয়ে এখানে আসছি। হ্যাঁ হ্যাঁ দাবি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা অন্য কেউ হচ্ছে, আমি যতটুকু ও আমার গায়ে, হ্যাঁ আমার সাথে যে মেয়েটার ক্রস সিঙ্গার ছিল মৌসুমী চৌধুরী, ঠিক আছে, আমি কিন্তু ক্লিয়ার করে বলছি যেভাবে চিনি আমি মেয়েটাকে, হ্যাঁ মৌসুমী চৌধুরী ওই মেয়েটা গেয়েছে। এবং ও মাইক্রোফোনে, আমি মাঝখানে একটা তথাকথিত একটা ইউটিউব চ্যানেলটা কি হার্ট নাম যেন, আমার আসলে নামটা থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওখানে আমি আমাকে অনেকে মেসেঞ্জারে পাঠালে তখন আমি দেখি যে ও বলে যে ওকে বারবার প্রশ্ন করা হয়, তো ও তখন বলে যে গানটা আমি করেছি ওটা ক্লিয়ারলি বলে, বাট কবে কখন করেছি ওটা ক্লিয়ারলি ওর কাছ থেকে আমার ধারণা মতো আমি শুনতে পাইনি, জানি না জার্নালিস্টরা শুনেছে কিনা। তো আমার কথা হলো একটা গানের, আমি একজন সিনিয়র শিল্পী হিসাবে, যেহেতু সে আমার সাথে একই মঞ্চে, যেখানে স্টিল ইথুনবাবু ভাইয়া গীতিকার ইথুনবাবু ছিলেন, একই মঞ্চে আমরা প্র্যাকটিস করার পর একই মঞ্চে আছে এবং ওর সাইডে গাইছে, তাহলে ওর কি একটাবার উচিত ছিল না যে আমাদের এই গানটা সর্বপ্রথম রুকসানা আপু গিয়েছেন, তারপরে আমি পরবর্তীতে রেকর্ডিং করেছি বা এই করেছি, যেটাই হোক, এটা হচ্ছে একটা সিনিয়র জুনিয়র ব্যাপার, যেটা সেটা আমার কাছে খুব আত্মসম্মানে লেগেছে। এই জন্য আমি মানে এই বিষয়টা নিয়ে আমি খুব, জি মনির ভাই, জি শিওর, জি হ্যাঁ রাইট, এই কারণটা আমি বলবো, এই কারণটা, হ্যাঁ রাইট রাইট, জি জি হ্যাঁ জি জি আচ্ছা, এখন গানটা একটু চুপ না করলে আসলে আমি বলতে পারবো না। হ্যাঁ তো এখন গানটা হচ্ছে গিয়ে, তারপরে পরবর্তীতে গিয়ে যখন আমি স্টেজে গানটা করার আগের দিন আমাদেরকে যার বাসায় রাখা হয়েছিল, ওখানে আমি একজন খুব নামি দামি একজন প্রফেসর, হ্যাঁ প্রফেসর, ওনার বাসায় রাখা হয়েছিল। আমার নামটা আসলে আমি ইয়েতে বলতে পারছি না, আচ্ছা কথা বলে তো আমি বলতে পারবো না। তো ওনার বাসায় রাখা হয়েছিল, তো সেখানে আমি মানে আগের রাত্রে আমি যে গানটা গাইবো সেই পরিবেশটাও আমার জন্য ছিল না। কেন ছিল না? সারা রাত আমি শুধু ওই পেইন্টটা আমার কাছে আসছে যে আমাকে রাজশাহীর আমবাগানে তুলে নিয়ে যাওয়া হবে। একটা আমবাগান আছে, ওনারা তুলে নিয়ে যাবেন বিভিন্ন ফেক আইডি থেকে, যেরকম আমাকে আমবাগানে তুলে নিয়ে যাবেন এবং তারপরে আমার বাবা মায়ের সাথে সারা জীবনের জন্য দেখা করতে পারবো না আমি। তো এ ধরনের অনেক ধরনের ভয়ঙ্কর, আগামীকাল যেন আমি, তারা কিন্তু তখন জানে না
যে আমি দেশটা তোমার বাপের নাকি গাইছি আগামীকাল, এটা কিন্তু তারা জানে না। তারা জানে যে আমি কালকে যে এটা জেল ভেঙে দে গানের শিল্পী, ও জেল ভেঙে দে গান এখানে গাইবে, এটা জানে তারা। তো বলছে আপনি যদি ওখানে কালকে এই গান গাইছেন জেল ভেঙে দে গান, তাহলে কিন্তু আপনাকে ওখানে এই পর্যায়ে আমরা আপনাকে ওখানে এই করবো সে যাই হোক। আপনার আমি বলতেছি যে ধরনের হুমকির সম্মুখীন হওয়ার পর আমরা যখন গানটা স্টেজে পারফর্ম করে তুমুল জনপ্রিয়তা পাই, ওখানে আমরা পাওয়ার পর আমরা যখন নেমে আসার পর খুব দ্রুত করে বাবু ভাই বললো তাহলে ঠিক আছে প্রোগ্রাম শেষ, আমরা তাহলে ইয়েতে মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই আমরা মানে চলে যাব, মৌসুমিও চলে যাবে, ভাইয়ার কিছু কাজ ছিল তো উনি রাজশাহী থেকে গেলেন। তো বলতে তাড়াতাড়ি করে মনে হয় দেশটা আচ্ছা আমি বলছি ভাই, আমাকে বলতে দেবেন, আমাকে একটু ফিনিশ করতে দেন না, আমি ক্লিয়ার করছি ভাইয়া। তো আমি দেশ ট্রাভেলসের গাড়িতে করে আসার পর আমাদেরকে ওখানে উঠায় দেওয়া হয়। ওঠানোর পর মাঝখানে পথিমধ্যে সাভারে একটা জায়গায় তখন সালাউদ্দিন টুকু ভাইকে, আমাদের 2টা গাড়ি পরে সালাউদ্দিন টুকু ভাইকে ওখানে অ্যারেস্ট করা হয়। হ্যাঁ, সালাউদ্দিন টুকু ভাইকে ওই দিন অ্যারেস্ট করা হয় এবং আমাদের গাড়ির সামনে 2টা গাড়ি ইয়েতে ছিল। তো তখন গাড়িতে প্রত্যেকটা গাড়িতে মোবাইল চেক করা হচ্ছে, আমরা শুনতেছি গাড়িতে থেকে যে সবার মোবাইল চেক করবে। আর আমার একদম গোড়া শেকড় থেকে শেষ পর্যন্ত আমার মোবাইলের মধ্যে ছিল সব বিএনপির ডকুমেন্ট। সো আমার হাজব্যান্ড বললো আমরা এই মুহূর্তে নেমে যাই। আচ্ছা ভাই আমি একটু শেষ করে দিই, নাহলে আমার না ব্রেনে কাজ করবে না। জি আমি গিয়েছি, দাবি না ভাইয়া, এটা সত্যি অবশ্যই। জি জি শিওর। জি জি বলেছেন কিনা ইথুন বাবু আপনার সাথে কোনো রাজনৈতিকভাবে আপনাকে মান দিয়ে তাকে করেন কিনা, এমন কোনো কিছু আছে কিনা সেগুলো আপনি বলেন। আমি এ ব্যাপারে হ্যাঁ মনে হয় জি ধন্যবাদ মনে হয়। তো আমি এ ব্যাপারে একটু কথা বলতে, আমি এ ব্যাপারে আসলে এই গানটার ব্যাপারে ভাইয়া যখন আমাকে মানে আপনারা জানতে চাচ্ছেন যে কেন আমাকে দিয়ে গাওয়ানো হয়নি, এটাই তো না ভাইয়া প্লিজ আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে জি 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 না একজন গীতিকার, আমি যতটুকু জানি একজন গীতিকার অবশ্যই মানে যে কোনো শিল্পীকে দিয়ে এই গানটা গাওয়াইতে পারে, কিন্তু ভাইয়া যখন লাইভে এসে একটি বারের জন্য যে আমি ইবি মিউজিকের সবচেয়ে পপুলার গানটা হচ্ছে জেল ভেঙে দে, দে জেল ভেঙে দে, তো এই পপুলার গানটার শিল্পী আমি তো যুদ্ধ করেছি, আমার নামটা যখন সে বলেনি গানটা নিয়ে, মানে আমার নামটা যখন বলেনি তখন আমার ভেতরে আমার কষ্ট লেগেছে যে দাবি করতেছে কিনা এই গানটার জন্য। না আমি যে প্রথম শিল্পী, আমি যে প্রথম গেয়েছি আমি সেটা দাবি করি। আমি কথা বলেছি এর মধ্যে আমি বলি যখন গানটা হয়েছে, যখন না আচ্ছা আমার হাজবেন্ডকে একটু বলার সুযোগ দিতে হবে। আমি আপনাদের সামনে ওর ভাইকে আমি একটু কথা বলতে পারি? আচ্ছা আমি ডিটেলসটা আমি আপনাদের জি ভাইয়া অবশ্যই গীতিকারের কাছে
না, আমি স্বীকৃতি কারো কাছ থেকে চাচ্ছি না। আমি বলতে চাই, আচ্ছা আচ্ছা আমার ইয়েটা দাও, ফোনটা দাও। হ্যাঁ আমার ফোনটা দাও। হ্যাঁ নিয়ে আসতেছি আমার গানটা দাও। আমি গানটা কেন করিনি এটা জানতে চাচ্ছি তো, বা আমাকে দিয়ে কেন গাওয়ানো হয়নি? আচ্ছা আমি সোজাসুজি প্রশ্নে চলে আসি। আমি আসলে কিছুটা সময় পাবো বলে কিছু বলে দেন আমি আমার পরিচয়টা দিয়ে আসতেছিলাম। তো আমাকে দিয়ে গাওয়ানো না হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমি যখন জেল ভেঙে দিয়ে করেছি তখন কোটি 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 মিলিয়ন মিলিয়ন ভিউ গানটা যখন হয়েছে, আমি ভাইয়াকে বলি বারবার করে, এর মধ্যে আমি বারবার করে বলছি ভাইয়াকে যে ভাইয়া আমি বলছি ভাইয়া আমার গানে যেহেতু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, তো আমাকে তো একটা পেমেন্টও করা হয়নি। তো পেমেন্টের কথা বাদ দিলাম, আমি পেমেন্টের কথা বলছি না, ঠিক আছে একটা পেমেন্ট কয় টাকা, কিন্তু আমার তো অ্যাটলিস্ট আমাকে আমার গানটার জন্য আমাকে একটা এগ্রিমেন্ট করতে হবে। এটা আমি একটা শিল্পী হিসেবে এটা আমার নৈতিক অধিকার। শিল্পী হিসেবে আমার একটা নৈতিক অধিকার যে আমি একটা গানে এগ্রিমেন্ট আমি দাবি করতে পারি। একটু কোয়াইট থাকতে হবে। আচ্ছা আমি এগ্রিমেন্টের কথা যখন ওনাকে বলেছি, তো ভাইয়া বলেছে আমি একটু বলবো ভাইয়া, একটু বলবো। হ্যাঁ কোয়াইট না থাকলে তো আমি আচ্ছা 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 আমি বলবো। তো এগ্রিমেন্ট করার পর পেপারগুলো দাও, পেপারগুলো। হ্যাঁ আমি পেপারগুলো নেই। আচ্ছা উনি এগ্রিমেন্ট করার কথা বললে উনি সবসময় আমাকে একটু ভাইয়া এভাবে করে না করছে এবং বলেছে না এই তো এমনি আমার লক্ষ্মী বোন, এমনিতে খুব আদরের চোখেই বলতো যে লক্ষ্মী বোন না এই সেই, ঠিক আছে দরকার নাই, এই হবে এগ্রিমেন্ট তো হবে, তোর আরও কয়েকটা গান আছে, তো আরও কয়েকটা গান হ্যাঁ তোর আরও কয়েকটা গান আসতেছে, সেই গানগুলোর পরে তোর এগ্রিমেন্টটা হবে। তারপরে আমি বললাম যে আমাকে যদি দেশটা তোমার বাপের নাকি গাওয়াতে হয় তাহলে আমাকে এগ্রিমেন্ট করে আমি গাইব, কারণ আমি একটা রিস্ক গান, তো এটা আমি উইদাউট এগ্রিমেন্ট এখন আর আমি গাইব না। যেহেতু আমার আগের গান ভাইরাল হয়েছে সেহেতু এখন আমি কিছুটা হলেও আমি বুঝতে পারি যে এই গানটা আমার একটা নৈতিক অধিকার থেকে আমি চেয়েছি, কিন্তু উনি কখনোই এগ্রিমেন্টে কখনোই নাকচ ছিলেন, করেননি, এবং উনি সবসময় আমাকে বলেছেন যে হ্যাঁ আমি এগ্রিমেন্ট করবো, তার তোর আরও 2-3টা গান আসতেছে তো সামনে, বুঝছিস, তোকে নিয়ে আমি আপনাদের সামনে দেখাই ভালোবাসা দিবসে রুকসার রহমানের দুটি মন, এটা সংবাদ প্রতিদিনে এটা হয়েছে, কারণ এটা ভাইয়া নিজেই করেছে যে এটা তারিখ দেওয়া আছে ওখানে। তারপরে উনি আমাকে পাগলা ছোকরা, হ্যাঁ এটা হচ্ছে সরি এটা জামাই, এই গানটাও আসবে, আসার আগেই উনি আমাকে গানগুলো আসে না, আমি বলি এই গানগুলো আসেনি, কিন্তু আসেনি একটু না আমি ভুলে যাবো, এই গানগুলো এই জামাই এই গানগুলো আসেনি, কিন্তু আমি গেয়েছি এবং গানগুলো ওনার কাছে আছে। আচ্ছা, এবং ওনার ইউটিউব চ্যানেলে আমার আরেকটা গান আছে, সেটা হচ্ছে আমার মন ভালো না। না 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 কিছু দিতে না 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 যেটা হয়নি সেটা বলবো না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কথা, হ্যাঁ কথা হয়েছে, কথা ছাড়া লিখিত না। এই গানটা আমি গেয়েছি, আমি গাইবো, এই গানটা আমি গেয়েছি, আমি গাইবো।